আইটি বাড়ির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল কাদির। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস এটা কি এবং কেন ব্যবহার করা হয়ে থাকে। আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, আপনাকে প্রথমে অবশ্যই এইচটিএমএল এবং সিএসএস শিখতে হবে। এইচটিএমএল এবং সিএসএস এর জ্ঞান না থাকলে আপনি কখনোই ভালো একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে পারবেন না। কোন একটি ভাষা শিখতে গেলে আমাদের প্রথমে যেরকম বর্ণমালা শিখতে হয়, যেমন আমরা যখন বাংলা ভাষা লিখতে শিখি তার জন্য আমাদেরকে প্রথমে অ আ ক খ ইত্যাদি শিখতে হয়। ঠিক একইভাবে আপনি যখন ওয়েব ডিজাইন শিখবেন আপনাকে অবশ্যই প্রথমে এইচটিএমএল এবং সিএসএস শিখতে হবে। সো এই এইচটিএমএল এবং সিএসএস এটা কি এবং কেন আমরা একটি ওয়েবসাইটে এইচটিএমএল সিএসএস ব্যবহার করব এবং এটার গুরুত্বটা কি সেই সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। HTML কথাটির অর্থ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি হচ্ছে মূলত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটির মাধ্যমে আমরা একটি ওয়েবসাইটের মার্কআপ করতে পারি। মার্কআপ করার অর্থ হচ্ছে একটি ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার তৈরি করা। যেমন আমরা যখন কোনো কিছু তৈরি করি, যেমন সাপোজ আমরা যখন দেখি বিভিন্ন বাড়ি বা কনস্ট্রাকশন তৈরি করা হয়, তখন প্রথমেই সেটার একটি স্ট্রাকচার তৈরি করা হয় বা একটি বেসমেন্ট তৈরি করা হয়। সো এই যে একটা স্ট্রাকচার তৈরি করা হয়, পিলার দেয়, সেখানে ছাদ দেয় ইত্যাদি বিষয়গুলো, ঠিক একইভাবে আপনি যখন কোনো একটি ওয়েবসাইট তৈরি করবেন আপনাকে ফার্স্টে সেই ওয়েবসাইটের এরকম একটি মার্কআপ তৈরি করতে হবে। সো সেই স্ট্রাকচারটি তৈরি করবে এই এইচটিএমএল, এবং এই এইচটিএমএল এর যে কোডিং আছে সেগুলো ব্যবহার করে আপনাকে একটি ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে হবে। তো এইচটিএমএল সাধারণত কিছু বেসিক কোডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং সেখানে রয়েছে কিছু ট্যাগ, অ্যাট্রিবিউট ইত্যাদি বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো আমরা ভবিষ্যতে জানার চেষ্টা করব। তো আপনারা স্ক্রিনে একটি বেসিক এইচটিএমএল এর ছবি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে খুবই বেসিক একটি এইচটিএমএল কোডিং এবং এটি দেখতে আপনাদের কাছে হয়তো অত্যন্ত জটিল মনে হচ্ছে যারা এটি প্রথমবারের মতো দেখলেন, কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এটি মোটেও জটিল কোনো কোডিং না। এবং আপনি যদি আমাদের এই টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন তাহলে আমরা এতটুকু আপনাকে বলতে পারবো যে অবশ্যই আপনি সম্পূর্ণরূপে এইচটিএমএল শিখতে পারবেন এবং এইচটিএমএল ব্যবহার করে যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি মার্কআপ করতে পারবেন। এরপরে আসা যাক সিএসএস। সিএসএস কথাটির অর্থ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। একটু আগে আমরা দেখেছি যে এইচটিএমএল হচ্ছে একটি ওয়েবসাইটের মার্কআপ করার জন্য ব্যবহার করা হয় এবং সেই এইচটিএমএল দিয়ে আমরা যে মার্কআপ করব বা একটা ওয়েবসাইটের যে স্ট্রাকচার আমরা তৈরি করব সেই স্ট্রাকচারকে স্টাইল দেওয়ার জন্য সিএসএস ব্যবহার করা হয়ে থাকে। যেমন আপনি যখন একটি বাড়ি তৈরি করবেন আপনাকে প্রথমে সেই বাড়ির একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। তো স্ট্রাকচার তৈরি করার পরেই কিন্তু সেই বাড়িটা বসবাস উপযোগী হবে না। সেটাকে বসবাস উপযোগী করার জন্য আপনাকে সেখানে জানালা লাগাতে হবে, আপনার ঘরে ফ্যান লাগাতে হবে বা এসি সেট আপ করতে হবে, আপনার ঘরের ভেতরে রং করতে হবে। তো এই যে আলাদা বিষয়গুলা, যে এক্সট্রা স্টাইলিং এর যে বিষয়গুলা, এটা যেরকম আপনি আপনার বাড়িতে বা প্রত্যেকটা বস্তু তৈরি করার সময় করে থাকেন, ঠিক একইভাবে আপনি আপনার ওয়েবসাইট যখন তৈরি করবেন তখন সেই ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি হওয়ার পর সেটাতে এক্সট্রা কিছু স্টাইল দেওয়ার জন্য এই সিএসএস ব্যবহার হয়ে থাকে। এইচটিএমএল এর মতো সিএসএস হচ্ছে এক ধরনের কোডিং বলতে পারি আমরা। আমরা একটু আগে এইচটিএমএল কোডের এক্সাম্পল দেখেছি, ঠিক একইভাবে আমরা সিএসএস ও এই ধরনের কিছু কোড লিখে এইচটিএমএল এ করা মার্কআপটাকে আমরা স্টাইল দিয়ে থাকি। আপনারা সবাই কম বেশি আমাদের ওয়েবসাইট itbari.com দেখেছেন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন। তো এই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট দিয়েই আমরা আপনাদেরকে একটি এক্সাম্পল দেই যে আমরা বলেছি যে এইচটিএমএল হচ্ছে একটি ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার গঠন করে। তো আমাদের যে itbari.com ওয়েবসাইট, যেটা আপনারা চিরচারিত দেখেন, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এরকম দেখা যাচ্ছে না। এটি দেখা যাচ্ছে অনেকটা ভাঙাচোরা এবং দেখা যাচ্ছে যে এলিমেন্ট গুলো ঠিকঠাক ভাবে নেই। তো এইটা হচ্ছে আপনার স্ক্রিনে যেরকম ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত সিএসএস ছাড়া শুধুমাত্র এইচটিএমএল দিয়ে মার্কআপ করা আমাদের ওয়েবসাইট। সো আপনারা বুঝতে পারতেছেন যে এটার কোনো স্টাইল নেই কিন্তু এই মুহূর্তে অ্যাকচুয়ালি। সো এই জন্য এটা দেখা যাচ্ছে একদম ভাঙাচোরা, শুধুমাত্র একটা বেসিক স্ট্রাকচার। তো যখন আমরা এটাতে আমরা সিএসএস ঢোকাবো তখন দেখবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এইরকম হয়ে যাবে, যে সিএসএস দিয়ে আমরা এটাকে একটা সুন্দর একটা ডিজাইনে নিয়ে আসলাম, একটা আকার আকৃতিতে নিয়ে আসলাম। সো এই হচ্ছে মূলত বিষয় যে এইচটিএমএল হচ্ছে একটি ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার গঠন করে এবং সিএসএস হচ্ছে সেই বেসিক স্ট্রাকচারের উপর স্টাইল দিয়ে আপনার ওয়েবসাইটটাকে পরিপূর্ণ রূপ দান করে। তার মানে আপনারা আশা করি সবাই বুঝে গেছেন যে আসলে এইচটিএমএল সিএসএস কেন গুরুত্বপূর্ণ এবং একটি ওয়েবসাইট আসলে এইচটিএমএল এবং সিএসএস ছাড়া তৈরি করা সম্ভব নয়। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এইচটিএমএল এবং সিএসএস কি, কেন এটা গুরুত্বপূর্ণ, এবং আপনারা আশা করি আমাদের এই টিউটোরিয়ালের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন
এবং খুব ভালোভাবে কোর্সটি কমপ্লিট করতে পারবেন। সেই শুভকামনা রইল সবার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আইটি বাড়ির পক্ষ থেকে HTML CSS বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি HTML এবং CSS কি এবং কেন ওয়েবসাইটে HTML CSS ব্যবহার করা হয়। তো আজকের পর্বে আমরা জানব HTML CSS এর ইতিহাস সম্পর্কে, যে বর্তমানে আমরা যে লেটেস্ট ভার্সন HTML এবং CSS গুলো ব্যবহার করে থাকি, এই HTML গুলো কিভাবে এসেছে এবং CSS গুলো কিভাবে এসেছে এবং কি কি ভার্সন এর আগে ছিল। তো HTML এর ভার্সন বের করার জন্য আপনি জাস্ট গুগলে গিয়ে যদি লিখেন যে দ্য হিস্টোরি অফ HTML, আপনি HTML এর ইতিহাস সম্পর্কে তাহলে অনেক তথ্য পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা একটি ওয়েবসাইট এখানে ওপেন করে রেখেছি, yourhtmlsource.com/starthere/historyofhtml.html। এই ঠিকানাটা আমরা এখানে ওপেন করে রেখেছি। এই লিঙ্কটি আমাদের এই ডিভিডির সাথে দেয়া থাকবে। তো এইখানে ওরা HTML এর কিছু ইতিহাস তুলে ধরেছে, HTML এর পূর্ববর্তী কিছু ভার্সন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি HTML এর শুরুর দিকের ভার্সনগুলোর মধ্যে আছে HTML 1.0, এরপর HTML 2.0, এরপর HTML 3.0, এবং এই ভার্সনগুলোর পরে আছে HTML 3.2, এবং এরপরে যেটা বের হয় HTML 4.1। HTML 4.1 হচ্ছে HTML এর রিভলিউশনারি ভার্সন আমরা বলতে পারি, কারণ HTML 4.1 বের হওয়ার আগে পর্যন্ত আমরা HTML এর যে ভার্সনগুলো ছিল সেগুলো ছিল অনেকটা সংকীর্ণ, অনেকটা কম সুবিধা সম্পন্ন, এবং HTML 4.01 বের হওয়ার পরেই মূলত HTML অনেকটাই পূর্ণতা পায় এবং এখানে প্রচুর পরিমাণ নতুন এলিমেন্ট চলে আসে এবং HTML অনেক বেশি সমৃদ্ধ এবং শক্তিশালী হয়। সো HTML এর সবচেয়ে বেশি যে রেভলিউশনারি ভার্সনটা হচ্ছে সেটা হচ্ছে HTML 4.01, এবং 4.01 এর পরে W3 কর্তৃপক্ষ, দ্যাট মিনস যারা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব W3 যেটা কোম্পানি আছে, যেটা আমরা লিখি অ্যাকচুয়ালি প্রতিটা ওয়েবসাইটের সামনে www ডট, এটা যারা বের করেছে W3 অর্গানাইজেশন। সো এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এরা XHTML 1.0 এই ভার্সনটা বের করে পরবর্তীতে, বাট এই ভার্সনটা আসলে অনেকটা স্ট্রিক্ট ভার্সন HTML এর, এবং এটাতে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেটা সামান্যতম ব্রেক করলে আমাদের HTML কাজ করে না। সো এই ভার্সনটা অনেকেই ইউজ করে, আবার অনেকেই এটাকে ইগনোর করে। তো নতুন অবস্থায় আপনারা যখন শিখবেন, আমি আপনাকে রেকমেন্ড করব অবশ্যই আগে XHTML শিখবেন না, আগে আপনি HTML4 এবং HTML5 যেটা HTML লেটেস্ট ভার্সন সেটা শিখবেন, পরবর্তীতে আপনি চাইলে XHTML শিখতে পারেন। তো এবার চলে আসি HTML5 এ। এটা হচ্ছে HTML এর সর্বশেষ এবং সবচেয়ে লেটেস্ট ভার্সন। HTML 4.01 এরপরেই HTML5 চলে আসে। তো HTML5 এ সবচেয়ে যেটা বেটার যেটা জিনিস, এটাতে অনেক বেশি ট্যাগ আছে যেগুলো আমরা ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইটকে অনেক বেশি আকর্ষণীয় করতে পারি। আর HTML5 এর আরেকটা জিনিস হচ্ছে এটা খুবই SEO ফ্রেন্ডলি, কারণ আমরা আমাদের আইটি বাড়ির অনেকেই আপনারা আমাদের SEO টিউটোরিয়াল দেখেছেন। সো এই SEO করার জন্য আপনি যে ওয়েবসাইট তৈরি করবেন, এটাতে অনেক সিমেন্টিক এলিমেন্ট আছে যেগুলো আমরা ইউজের ফলে আমরা আমাদের ওয়েবসাইটের SEO কে অনেক সহজ করতে পারি এবং আমাদের ওয়েবসাইটকে গুগলের কাছে অনেক বেশি প্রাধান্য দিয়ে আনতে পারি। সো HTML5 হচ্ছে HTML এর সর্বশেষ এবং সবচেয়ে বেটার ভার্সন। তো এইখানে একটা নতুনদের একটা কোশ্চেন থাকে যে তাহলে আমি কি আর বাকি ভার্সনগুলো শিখবো না, HTML5 শিখবো? তো এই ক্ষেত্রে একটি কথা আপনাদেরকে বলে রাখি যে আপনি যদি HTML শিখতে চান, আপনি আগে শিখবেন HTML 4.01, দেন আপনি শিখবেন HTML5, কারণ HTML5 এ যেটা হয়েছে যে HTML4 এ যে এলিমেন্টগুলো ছিল তার সাথে নতুন কিছু এলিমেন্ট যুক্ত হয়েছে HTML5 এ, এবং আগের কিছু এলিমেন্ট বাদ গেছে। সো তার মানে আপনি বুঝতে পারতেছেন যে HTML4 এবং 5 অনেকটা একই জিনিস। HTML5 এ জাস্ট নতুন কিছু এলিমেন্ট এসেছে এবং আগের কিছু এলিমেন্ট বাদ গেছে। সো আপনি যদি HTML শিখতে চান, আপনাকে HTML4 আগে শিখতে হবে, তারপর HTML5 শিখতে হবে। এবং আমাদের এই বাংলা টিউটোরিয়ালটিতে আমরা HTML4 আগে শেখাবো, তারপর HTML5, এবং আমরা এমনভাবে শেখাবো আপনি দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারবেন এবং HTML5 ব্যবহার করে আপনি যে কোনো ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। তো আপনি যাদের কাছ থেকে যদি শুনে থাকেন কারো কাছ থেকে ইতিমধ্যে যে HTML4 শিখতে হয় না, HTML5ই শিখতে হয়, HTML5 শিখবেন, তাহলে আমি আপনাকে বলবো যে আসলে তাদের কথা গুরুত্ব না দিয়ে আপনি HTML4 শিখুন, তারপর HTML5 শিখুন। আদারওয়াইজ আপনি HTML এ
খুব এক্সপার্ট হতে পারবেন না। এই তো গেল আমাদের HTML এর ইতিহাস। এবার একটু CSS এর ইতিহাসে আসি। CSS হচ্ছে মূলত ক্যাসকেডিং স্টাইল শিটস। এটা হচ্ছে স্টাইল দেওয়ার জন্য। তো CSS এর ইতিহাস আমরা উইকিপিডিয়ার একটি উইকিপিডিয়াতে আছে মূলত CSS এর ইতিহাস। আপনি গুগলে সার্চ করলেই পাবেন হিস্টোরি অফ CSS। তো সিএসএস এর ইতিহাস আসলে মোটেও জটিল না। এটা জাস্ট অল্প কয়েকটা ভার্সন: CSS1, CSS2, CSS2.1 এবং CSS3। এবং CSS3 হচ্ছে বর্তমান সময়ের ভার্সন এবং সবচেয়ে বেশি ইফেক্টিভ, সবচেয়ে বেশি সুবিধা সম্পন্ন ভার্সন এটা। এবং এটা এখনো চলতেছে এবং আমরা এখনো CSS3 ইউজ করতেছি। এবং মেইনলি CSS3টাই ইউজ করা হয় ম্যাক্সিমাম জায়গায়। এখানে দেখা যাচ্ছে CSS4 এর কথাও এখানে উল্লেখ করেছে, তবে আপনি অনলাইনে বিভিন্ন কাজ, বিভিন্ন জায়গা আপনি CSS3 দিয়ে করতে পারবেন অনেক কিছু। ইভেন আপনি অনেক জটিল জটিল কাজগুলো যেগুলো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে করা হয়, আমরা আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট গাইডলাইন টিউটোরিয়ালে বলেছি জাভাস্ক্রিপ্ট কি কাজে আসে। সো জাভাস্ক্রিপ্টের অনেক কাজও CSS3 ব্যবহার করে করে ফেলা যায়। সো CSS3 খুবই একটা ইফেক্টিভ একটা স্টাইল শিট সিস্টেম বলা চলে। সো এই ছিল মূলত HTML এবং CSS এর ইতিহাস। এটা খুবই বেসিক এবং অনেকের মধ্যে এটা জানার আগ্রহ থাকে যে এটা কিভাবে আসলো এবং ভার্সনগুলোর মধ্যে ডিফারেন্সটা কি। সো এই জন্য আপনাদের সাথে এটা নিয়ে একটু ডিসকাশন করলাম। সো নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমরা HTML CSS ধারাবাহিকভাবে শিখব। তো সেই পর্বগুলোর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আইটি বাইটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। আমাদের আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা ওয়েব ডিজাইন করার জন্য আমাদের কম্পিউটারকে কাজের উপযোগী করে গড়ে তুলতে পারি। আমরা সবাই জানি HTML CSS হচ্ছে মূলত কোডিং। এখানে আমাদের বিভিন্ন কোড লিখতে হবে। তো এই কোড লেখার জন্য মূলত আমাদের কম্পিউটারে কিছু কোড এডিটরের প্রয়োজন, যে কোড এডিটরগুলো ব্যবহার করে আমরা এই কোডিং গুলো লিখব এবং এই কোডিং লিখে আমাদের ওয়েবসাইটকে আমরা ধীরে ধীরে ডিজাইন করব। তো এই কোড লেখার জন্য বেশ কিছু ফ্রি কোড এডিটর পাওয়া যায় অনলাইনে। আপনারা গুগলে সার্চ করে প্রচুর কোড এডিটর পাবেন। তবে এর মধ্যে অত্যন্ত সুপরিচিত কিছু কোড এডিটর হচ্ছে নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট এডিটর, কফি কাপ HTML এডিটর, ব্রাকেটস, নেটবিন ইত্যাদি বিভিন্ন ধরনের এডিটর রয়েছে। তো আপনি এদের মধ্যে থেকে যে কোনো একটা ব্যবহার করে আপনি কোডিং করতে পারেন। এখানে কোনো বাধা ধরা রুলস নেই। কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমরা এখানে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করব, কারণ নোটপ্যাড প্লাস প্লাস হচ্ছে সাইজে অত্যন্ত ছোট একটি সফটওয়্যার এবং এটি নতুন অবস্থায় শুরু করার জন্য আমি মনে করি অত্যন্ত পারফেক্ট একটি সফটওয়্যার। তো প্রথমে আমরা আমাদের কম্পিউটারে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করে নিব। নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করার জন্য আমরা জাস্ট গুগলে গিয়ে লিখব ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস। এটা লিখে সার্চ করলে আমাদের সামনে নোটপ্যাড প্লাস প্লাস এর ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এর ওয়েবসাইটে প্রবেশ করব এবং আপনি এখানে প্রথমে দেখতে পাবেন ডাউনলোড অপশন রয়েছে, যেটা নোটপ্যাড প্লাস প্লাস এর লেটেস্ট ভার্সন আপনাকে দিবে। আপনি এখানে জাস্ট ক্লিক করে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ডাউনলোড করে নেবেন। এটার সাইজ অত্যন্ত ছোট, 4 মেগাবাইট বা 5 মেগাবাইট বা এইরকম সাইজের হবে। তো এটি ডাউনলোড করে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। তো নোটপ্যাড প্লাস প্লাস যখন আপনার কম্পিউটার ডাউনলোড হয়ে যাবে তখন আপনার কম্পিউটার ওয়েব ডিজাইন করার জন্য মোটামুটি রেডি। এখন আপনি এটি ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন শুরু করতে পারবেন। নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম এই দুইটি ওয়েব ব্রাউজারের লেটেস্ট ভার্সন অবশ্যই গুগল থেকে সার্চ করে আপনার কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটা আপনাদের সবার প্রতি আমার বিশেষ রিকোয়েস্ট, অবশ্যই এই দুইটা লেটেস্ট ভার্সন আপনি ইনস্টল করে নেবেন। এছাড়া আমাদের এই টিউটোরিয়াল ডিভিডির সাথে সফটওয়্যার নামক ফোল্ডারের ভেতরে সফটওয়্যারের যথাসম্ভব লেটেস্ট ভার্সন আমাদের দেওয়া সম্ভব, আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি আপনারা সবাই এটা ইনস্টল করে নেবেন। এরপর আপনাকে আরেকটি এক্সট্রা কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনার কম্পিউটারের ফাইলের এক্সটেনশনটা শো করিয়ে নিতে হবে। তো চলুন দেখি সেটা কিভাবে করব। প্রথমে একটু বলে নেই ফাইলের এক্সটেনশন কি। ফাইলের এক্সটেনশন হচ্ছে ফাইলের শেষে ডট দিয়ে যে কথাটা লেখা থাকে সেটাই হচ্ছে ফাইলের এক্সটেনশন। যেমন আমরা অনেক সময় গান শুনি, আমরা অডিও গান শুনি, ভিডিও গান শুনি। অডিও গানগুলো সাধারণত .mp3 ফরম্যাটের হয়ে থাকে এবং ভিডিও গানগুলো সাধারণত .mp4 ফরম্যাটের হয়ে থাকে। এই যে mp3 এবং mp4 এই যে দুইটা ফরম্যাট, এইটা হচ্ছে ওই ফাইলগুলোর এক্সটেনশন।
তো স্বাভাবিক অবস্থায় আপনার উইন্ডোজে এই ফাইলের এক্সটেনশনগুলো হাইড অবস্থায় থাকে। যেমন আমাদের সামনে আমরা একটি গান দেখতে পাচ্ছি, কিন্তু এটি দেখে বোঝা যাচ্ছে না যে এটা কি MP3 ফরম্যাটের গান নাকি MP4 ফরম্যাটের গান, কারণ এটার শেষে কোনো এক্সটেনশন নেই। তো এই এক্সটেনশনটি আমাদেরকে ফার্স্টে এই আনহাইড করে নিতে হবে। এটা আমাদেরকে ভবিষ্যতে কোডিং করতে এবং HTML এবং CSS ফাইল তৈরি করতে হেল্প করবে, যেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখিয়েছি। তো এই ফাইলটি আনহাইড করার জন্য, এই এক্সটেনশনটি আনহাইড করার জন্য আপনি আপনার উইন্ডোজ থেকে ফোল্ডার অপশনে যাবেন। ফোল্ডার অপশন আপনি উইন্ডোজ 7, 8 এবং XP বিভিন্ন আপনি যেটা ইউজ করেন না কেন সব জায়গায় ফোল্ডার অপশন পাবেন। তো এই ক্ষেত্রে আপনি মূলত কন্ট্রোল প্যানেলের মধ্যে এই অপশনটি খুঁজে পাবেন, অথবা আপনি আপনার উইন্ডোজের সার্চ অপশনও ব্যবহার করতে পারেন ফোল্ডার অপশন খুঁজে বের করার জন্য। তো এখান থেকে ফোল্ডার অপশনে আমরা যাচ্ছি। ফোল্ডার অপশন থেকে আপনি জাস্ট ভিউতে ক্লিক করবেন এবং ভিউ থেকে আপনি এই জায়গায় একটা অপশন এখানে দেখতে পাবেন, এখানে লিখে আছে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস। এখানে টিক চিহ্ন দেওয়া আছে, আপনি জাস্ট টিক চিহ্নটা তুলে দিবেন। তুলে জাস্ট যদি আমরা অ্যাপ্লাইতে ক্লিক করি, দেখুন যখনই আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলাম আপনি ওপরে লক্ষ্য করুন এই গানের নামের শেষে কিন্তু .mp3 লেখাটা চলে এসেছে, যেটা কিন্তু একটু আগে ছিল না। এখন আমাদের কিন্তু ফাইলের এক্সটেনশন শো করতেছে। সো এখন আমরা যে কোনো ফাইল HTML CSS ফাইল তৈরি করতে পারবো এবং আমরা ভবিষ্যতে আমাদের ডিজাইনের কাজগুলো সহজভাবে করতে পারবো। তো এতটুকু কাজ যদি আপনারা আপনাদের কম্পিউটারে করে নেন, তাহলে আপনাদের কম্পিউটার মোটামুটি ভাবে কাজ করার জন্য এক্ষেত্রে আমি আবারও বলে নিচ্ছি আমরা কি কি কাজগুলো করেছি। এক কথায় আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আমরা নোটপ্যাড++ ইনস্টল করেছি। আপনাদের কম্পিউটারে অবশ্যই দুটো ব্রাউজার ইনস্টল করে নেবেন, মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোমের লেটেস্ট ভার্সন ইনস্টল করে নেবেন, এবং আমরা ফোল্ডার অপশন থেকে ফাইলের এক্সটেনশনটা আনহাইড করে দিয়েছি। এই তিনটা কাজ আপনি যদি করে নেন তাহলে আপনার কম্পিউটার মোটামুটি ওয়েব ডিজাইন করার জন্য পারফেক্ট। ভালো থাকবেন সবাই, অবশ্যই সবাই তিনটা কাজ করে নেবেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা আমাদের কম্পিউটারকে রেডি করেছি কাজ করার জন্য, এবং আজকে আমরা আমাদের ফার্স্ট HTML কোড লিখব। সো আমরা আমাদের কম্পিউটারে যে কোনো একটা লোকেশনে আমরা আমাদের প্রথম HTML ফাইলটা ক্রিয়েট করতে যাচ্ছি। এবং আপনারা জানেন যে HTML যেহেতু ওয়েবসাইট তৈরির জন্য ব্যবহৃত হয়, সো HTML দিয়ে কাজ করতে হলে আমাদেরকে অবশ্যই আগে একটি HTML ফাইল তৈরি করে নিতে হবে। তো এটার জন্য আমরা রাইট ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্টে চলে যাচ্ছি, এবং দেখুন যেহেতু আমরা ফাইল টাইপ মানে ফাইলের এক্সটেনশন শো করিয়েছি, সো আমাদের নিউ টেক্সট ডকুমেন্টের শেষে কিন্তু দেখা যাচ্ছে যে .txt লেখাটা আছে। সো আমরা এখন এটার একটা নাম দিব, যে কোনো নাম। সো আমরা যে কোনো নাম এখানে আমরা দিতে পারি, আমরা আমাদের খুশি মতো বাংলাদেশ বা আপনার ইচ্ছা মতো যে কোনো নাম এখানে আপনি ইউজ করতে পারেন। তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে জেনারেলি যে সকল ওয়েবসাইট তৈরি করা হয় সেটার মেইন ফাইলটার নাম দেয়া থাকে ইন্ডেক্স। সো আমরা এখানে ইন্ডেক্স নামটা দিতে পারি আমাদের সুবিধার জন্য, বা আমরা চাইলে ইন্ডেক্স না দিয়ে ফার্স্ট HTML এই নামও দিতে পারি আমাদের ইচ্ছা মতো। সো এখানে আমরা ইন্ডেক্স নামটাই ব্যবহার করলাম, এবং এখানে একটা জিনিস খেয়াল করুন যে এটার এক্সটেনশন কিন্তু .txt। সো HTML ফাইলের এক্সটেনশন কিন্তু .txt হয় না। HTML ফাইল তৈরি করতে হলে আপনাকে এই এক্সটেনশনটা আমরা কেটে দিব, কেটে দিয়ে .html এটা লিখব, অথবা .html না লিখে আপনি .htm ও লিখতে পারেন। দুইটার যে কোনোটাই লিখবেন, দুইটাই কারেক্ট। সো আমরা এখানে html অথবা htm দুইটাই লিখতে পারি। আমরা এখানে html লিখে দিলাম, লিখে যদি এন্টার প্রেস করি আমরা দেখব এটা সেভ হয়নি। সেভ হওয়ার আগে আমাদের কাছে একটি অনুমতি চেয়েছে যে আসলেই আমরা ফাইলের এক্সটেনশনটা চেঞ্জ করতে চাচ্ছি কিনা। সো এখান থেকে আমরা ইয়েস সিলেক্ট করব, এবং দেখুন আমাদের একটি index.html ফাইল কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। তো এই index.html ফাইল যেটা আমরা পেয়েছি, এটাতে যদি আমরা রাইট ক্লিক করে ওপেন উইথ করার অপশন আছে, দেখুন এখানে আমরা ফায়ারফক্স, গুগল ক্রোম ইত্যাদি যে কোনো কিছু দিয়ে কিন্তু এটাকে আমরা এখান থেকে ওপেন করতে পারবো। সো এখনই কিন্তু আমাদের ইন্ডেক্স ফাইলটা কিন্তু কমপ্লিটলি ফাঁকা, এখানে কিন্তু কিছুই নেই। এবং এই ইন্ডেক্স ফাইলটা যদি আমরা ফায়ারফক্স দিয়ে ওপেন করি, দেখুন ইন্ডেক্স ফাইলটা আমরা ফায়ারফক্সে ওপেন করেছি, এবং যেহেতু এই ফাইলটা মাত্র ক্রিয়েট করেছি ভেতরে কিছু নেই, সো টোটাল পেজটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখানে আপনাকে একটা জিনিস যেটা জানতে হবে,
ওপরে দেখুন এটা কি, এটা হচ্ছে টাইটেল বার, এটা ব্রাউজারের টাইটেল বার। এখানে আপনার পেজে আপনি যদি কোনো টাইটেল দেন সেই টাইটেল দেখা যাবে। যেমন আপনারা যদি আমাদের ওয়েবসাইট itbari.com ভিজিট করেন, দেখবেন আইটিবাড়ির টাইটেল উপরে লেখা আছে। ঠিক এইরকম এটা হচ্ছে টাইটেল বার, এবং এটা হচ্ছে অ্যাড্রেস বার এইটা। এবং এইখানে দেখুন কিছু কথা লেখা আছে যে c/user/আব্দুল কাদের স্ল্যাশ এই টাইপের কিছু কথা লেখা আছে। সো এইটাকে কি বলে, এটা হচ্ছে পাথ। তার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাড্রেস বারের আমাদের অ্যাড্রেসটা, যে আমাদের এই HTML ফাইলটা যেটা আমরা এইমাত্র ব্রাউজারে ওপেন করেছি সেইটা আমাদের ডেস্কটপের বা আমাদের কম্পিউটারে কোথায় আছে সেই লোকেশন হচ্ছে এটা। এই লোকেশন সম্পর্কে আপনাকে ভালো আইডিয়া রাখতে হবে। দেখুন এই লোকেশনটা কিভাবে হয়েছে। আমাদের কম্পিউটারের সি ড্রাইভের মধ্যে ইউজার নামক ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে আব্দুল কাদের নামে একটি ফোল্ডার আছে, তার মধ্যে আছে ডেস্কটপ নামে একটি ফোল্ডার, সেই ডেস্কটপ ফোল্ডারের মধ্যে HTML CSS নামে একটি ফোল্ডার আছে যেটা আমি করেছি আপনাদেরকে দেখানোর জন্য, এবং তার মধ্যে index.html নামে একটি ফাইল আছে যেটা আমরা ওপেন করেছি। সো এই পাথটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে মাথায় অবশ্যই রাখতে হবে, কারণ এই পাথের অনেক কাজ আছে, আমরা ভবিষ্যতে দেখব। ওকে, তো টাইম ওয়েস্ট না করে আমরা index.html ফাইলটাকে এখন আমরা এর মধ্যে কিছু লিখবো। সো লেখার জন্য আমাদের এটাকে এডিট করতে হবে। সো এডিট করার জন্য আমরা রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসটা সিলেক্ট করব। কারণ হচ্ছে যদি আপনি আপনার কম্পিউটারে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করে থাকেন তাহলে এই ফাইলের উপর রাইট ক্লিক করলেই আপনি এই অপশনটি দেখতে পাবেন যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। সো আমরা এটি সিলেক্ট করতেছি। দেখুন কমপ্লিটলি ফাঁকা একটি ফাইল দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে আমাদের লেখার জায়গা, এখানে আমরা লিখতে পারবো আমাদের কোডগুলো, প্রয়োজনীয় কোডগুলো। সো HTML লেখার পূর্বে আমাদের যে কাজটা করতে হয়, রুলসটা অবশ্যই মনে রাখবেন, আমাদের ডক টাইপ ডিক্লেয়ার করতে হয়। আমরা এর আগের পর্বে দেখেছি যে HTML এর কিন্তু বিভিন্ন ভার্সন আছে, 4, 5, 3। সো এই যে যে ভার্সনগুলো সেখানে আছে, তো আপনি যে HTML লিখতেছেন আপনি কোন ভার্সনটা ফলো করে লিখতেছেন সেইটা ব্রাউজারকে বলে দেওয়ার জন্য এই ডক টাইপটা লিখতে হয়। কারণ আপনার HTML ফাইলটা তো অলওয়েজ ব্রাউজার দিয়ে ওপেন করা হবে, তাই না? কারণ আমরা তো ওয়েবসাইট ব্রাউজ করি কি দিয়ে? ব্রাউজার দিয়ে, যেমন মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম। সো এই ব্রাউজারকে বলে দেয় এই ডক টাইপ যেটা আমরা এখন ডিক্লেয়ার করব, যে এই আপনি যে HTMLটা লিখেছেন সেটা কত ভার্সনের HTML সেটা। সো দেখুন ডক টাইপ লেখার সিস্টেম হচ্ছে আপনাকে একটি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, দেন আপনাকে একটি এক্সক্লেমেশন সাইন দিতে হবে, দেন আপনি এখানে লিখবেন ডক টাইপ, তারপর একটা স্পেস দিবেন, লিখবেন HTML এবং একটা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে। এখানে একটি কথা বলে রাখি যে আমি কিন্তু এখানে লেস দেন বা গ্রেটার দেন এই জাতীয় কোনো কথা বলিনি, আমরা বলেছি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। কোডিং এর ভাষায় আমরা বর্তমানে মানে পার্সোনালি যেভাবে বলে থাকি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, গ্রেটার দেন সাইন, লেস দেন সাইন, আসলে কোডিং এর ভাষায় এটাকে এভাবে বলে না। কোডিং এর ভাষায় ফার্স্ট ব্র্যাকেটকে বলা হয় প্যারেনথেসিস, সেকেন্ড ব্র্যাকেটকে বলা হয় কার্লি ব্রেসেস, থার্ড ব্র্যাকেটকে বলা হয় স্কোয়ার ব্র্যাকেট, এবং এই লেস দেন অ্যান্ড গ্রেটার দেন সাইনকে বলা হয় লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। ওকে, সো আমরা এইভাবে ইউজ করার চেষ্টা করব। আর শুরুতেই আপনাকে একটি তথ্য জানিয়ে দেই যে এখানে দেখুন ডক টাইপ কথাটা আমরা লিখেছি বড় হাতে এবং HTML কথাটা লিখেছি ছোট হাতে। এটার কোনো নির্দিষ্ট রুলস নেই, কারণ HTML হচ্ছে নন কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। HTML এর মধ্যে আপনি বড় হাতে লিখলেন না ছোট হাতে লিখলেন তাতে কিচ্ছু আসে যায় না, ব্রাউজার এটা কোনো কিছু মাইন্ড করে না। সো আপনি সবগুলোই বড় হাতে লিখতে পারেন, সবগুলোই ছোট হাতে লিখতে পারেন, তবে যেটা স্ট্যান্ডার্ড, যেটা করা ভালো আমরা আপনাদেরকে সেটাই করে দেখাবো। ওকে, তো ডক টাইপ ডিক্লেয়ার করলাম। ডক টাইপ ডিক্লেয়ার করার মানে হচ্ছে এটা হচ্ছে HTML5 এর ডক টাইপ, খুবই ছোট, খুবই সিম্পল, আমরা এটাই সবসময় ইউজ করব। HTML4 এর ডক টাইপ আছে, সেটা অনেক বিশাল এবং অনেক জটিল। সো আমরা HTML5 শিখবো, যেটা লেটেস্ট ভার্সন, এবং HTML4 এখানে ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন নেই, HTML5 ডিক্লেয়ার করলেই এনাফ। ডক টাইপ ডিক্লেয়ার পর আপনাকে যেটা করতে হবে, HTML এর মধ্যে আমরা যা কিছু লিখব, আমরা যাই লিখি না কেন, আমাদেরকে HTML একটি প্যারেন্ট ট্যাগ আছে সেটা ইউজ করতে হবে, এবং সেই ট্যাগটার নাম হচ্ছে HTML ট্যাগ। এখন এই জায়গায় ট্যাগের ধারণা চলে এসেছে যে ট্যাগ জিনিসটা কি। টোটাল HTML যত কিছু আছে HTML এ সব কিছু ট্যাগের উপর নির্ভরশীল। আমরা ট্যাগ ব্যবহার করে করে HTML এর যাবতীয় কাজ করব। যেমন আমরা যদি আমাদের ওয়েবসাইটে প্যারাগ্রাফ লিখতে চাই, প্যারাগ্রাফের জন্য ট্যাগ আছে। যদি হেডিং দিতে চাই, হেডিং এর জন্য ট্যাগ আছে।
যদি ইমেজ বা কোনো ছবি আনতে চাই তার জন্য ট্যাগ আছে, যদি কোনো গান শুনতে চাই তার জন্য ট্যাগ আছে। সো এইচটিএমএল এ আমরা যাই করতে চাই না কেন সব কিছুর জন্য আলাদা আলাদা ট্যাগ আছে। সো এই ট্যাগগুলো আপনারা কিভাবে পাবেন সেটার জন্য মোস্ট কমন যে ট্যাগগুলো ইউজ করা হয় সেই ট্যাগগুলোর একটি লিস্ট আমরা এই ডিভিডির সাথে প্রোভাইড করতেছি, এবং সেই লিস্ট দেখে আপনারা বাংলাতে আমরা লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। আপনারা বুঝতে পারবেন যে আসলে এইচটিএমএল এ কোন ট্যাগের কি কাজ। যেমন দেখুন আমরা এইমাত্র যে ট্যাগটি এখানে ইউজ করলাম সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ, এবং এইচটিএমএল ট্যাগ লেখার একটি প্রধান রুলস হচ্ছে যে আপনাকে প্রথম ট্যাগটি আপনি লিখবেন তার আগে লেফট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, এবং দ্বিতীয় ট্যাগটিও ঠিক একইভাবে লিখবেন, কিন্তু দ্বিতীয় ট্যাগটি লেখার আগে আপনাকে অবশ্যই একটি ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে হবে। এই ফরওয়ার্ড স্ল্যাশটি মিন করে যে প্রথম ট্যাগ এখানে শুরু হয়েছে এবং এই ফরওয়ার্ড স্ল্যাশটি যেখানে আছে সেখানে এই ট্যাগটি শেষ হয়েছে। এবং আমরা যদি এটাকে স্পেস দিয়ে সরিয়ে দেই এবং প্রথম ট্যাগে যদি মাউসের কার্সার রাখি আমরা দেখতে পাবো এই শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগ বেগুনি রঙের মধ্যে আছে। দ্যাট মিনস এটা মিন করতেছে এই ট্যাগটা এখানে শুরু এবং এখানে শেষ। এবং আমরা যদি এই ব্র্যাকেটটা কেটে দেই, দ্যাট মিনস এই যে আমরা ফরওয়ার্ড স্ল্যাশটা দিয়েছি শেষ ট্যাগের আগে, এটা যদি কেটে দেই তাহলে দেখবো এইটার এমন কালার হচ্ছে না, দ্যাট মিনস এটা হয়নি। সো আমাদের এটাকে বলে ক্লোজিং ট্যাগ, আর শুরুটাকে বলা হয় ওপেনিং বা বিগিনিং ট্যাগ। সো এইচটিএমএল এ অধিকাংশ ট্যাগ অলমোস্ট 95% ট্যাগ বা তারও বেশি সংখ্যক ট্যাগ এরকম ডাবল হয়, তার একটি ওপেনিং অংশ থাকে এবং একটি ক্লোজিং অংশ থাকে। আশা করি এতটুকু আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবং এই ট্যাগগুলোর একটি তালিকা আমরা এখানে দিয়েছি। দেখুন এই যে এইচটিএমএল ট্যাগ শুরুতেই আছে, এটা হচ্ছে এইচটিএমএল এর প্রধান ট্যাগ, তারপর হেড ট্যাগ, হেড আনার জন্য, বডি ট্যাগ, বডি আনার জন্য ইত্যাদি বিষয়ের একটি লিস্ট এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সো এই লিস্ট আসলে দেখলেও হবে না দেখলেও হবে, কারণ আমরা যখন কাজ করব তখন আপনাদের এই ট্যাগগুলো এমনিতেই মনে মুখস্থ হয়ে যাবে। সো আপনাকে তখন আর আলাদা করে এগুলো জানার প্রয়োজন হবে না, তারপর নতুন অবস্থা আপনি দেখে নিতে পারেন। এই হচ্ছে এইচটিএমএল এর মেইন থিম, যে এইচটিএমএল এখন আমরা যা কিছু এখন লিখবো এই দুইটা এইচটিএমএল এর মধ্যে লিখবো। এখন এইচটিএমএল এ আমাদের দুইটা মেইন পার্ট আছে, একটা হচ্ছে হেড পার্ট, একটা হচ্ছে বডি পার্ট। প্রতিটা ওয়েবসাইটে এই দুইটা মেইন পার্ট থাকে, একটা হেডিং অংশ, একটা বডি অংশ। হেড যে অংশটা আছে সেটা মূলত ওয়েবসাইটের টাইটেল, এই এইচটিএমএল ডকুমেন্টের সাথে সিএসএস ডকুমেন্ট লিংক আপ করানো, মেটা ইনফরমেশন ইত্যাদি বিভিন্ন ইনফরমেশনের জন্য ইউজ করা হয়। সো আমরা একটু দেখি হ্যাঁ যে হেড পার্টটা কি। সো হেড পার্টটা ডিক্লেয়ার করার জন্য আমাদের একই পদ্ধতিতে হেড লিখতে হবে, ঠিক একইভাবে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। এবং বডি পার্টটা ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে একই পদ্ধতিতে এখানে বডি লিখতে হবে, ওপেনিং এবং ক্লোজিং। সো এখানে আরেকটা জিনিস বলে রাখি যে আমরা কিন্তু দেখুন এইচটিএমএল এ একটি ট্যাগের মধ্যে কিন্তু আরেকটি ট্যাগ লিখতে পারতেছি, মানে এইচটিএমএল ট্যাগের মধ্যে আমরা হেড দিতে পারতেছি, বডিও দিতে পারতেছি। ঠিক অনুরূপ একইভাবে আমরা এই হেড ট্যাগের মধ্যেও চাইলে অন্যান্য ট্যাগ এখানে দিতে পারবো। তবে অন্য ট্যাগ দেওয়ার আগে আপনাকে একটি কথা জানিয়ে দিই যে এইচটিএমএল আমরা যে কোডিংগুলো করব সেটা অবশ্যই স্ট্যান্ডার্ড মেনটেন করে, যাতে করে কোডগুলো দেখতে সুন্দর হয়, যে কেউ কোড দেখে এডিট করতে পারে, এই টাইপের কোডিং করব। যার কোড যত বেশি স্ট্যান্ডার্ড তার ভ্যালু তত বেশি। সো স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য আমাদের যেটা করতে হবে, একটা ট্যাগের ভেতরে যখন আমরা আরেকটা ট্যাগ ঢোকাবো সেই ট্যাগগুলোর আগে অবশ্যই একটা ট্যাব ইউজ করতে হবে, ট্যাব দিয়ে স্পেস দিতে হবে। এই স্পেসটা আমরা কিভাবে দিলাম লক্ষ্য করুন, আমরা এটাকে ব্লক করলাম মাউস দিয়ে, ব্লক করে কিবোর্ড থেকে ট্যাব কি চাপলাম, চাপলে এটা এক ধাপ ডানে সরে গেল। আমরা যদি এটাকে আবার ব্যাকে আনতে চাই আমরা শিফট ধরে ট্যাব চাপবো, তাহলে আবার বামে চলে আসবে। অথবা আমরা চাইলে এটাকে এত কষ্ট না করে আমরা যখন ফার্স্ট টাইম এইচটিএমএল লিখেছি এভাবে এন্টার দিয়ে আমরা ট্যাব চেপে তারপরে আমরা এখানে হেড লিখে দিতে পারি। ওকে, তো প্রথমে আমরা হেডের অংশটা দেখি, আমরা এইচটিএমএল এ কিছু একটা তো লেখা শিখি আগে, তাই না? ওকে, তো হেডটাকে আমরা এইভাবে দেখুন স্পেস দিয়ে সরিয়ে দিলাম যাতে করে দেখতে সুন্দর লাগে। এবং আমরা ফার্স্টে বলেছিলাম যে যখন আমরা মজিলাতে আমরা ওপেন করেছিলাম এটা কিন্তু আমাদের টাইটেল বার। সো আমাদের এই পেজটার কোনো টাইটেল নেই বিধায় কিন্তু এখানে আমাদের লোকেশনটা দেখাচ্ছে। সো আমাদের এখানে একটি টাইটেল কিন্তু দিতে হবে। সো টাইটেল দেওয়ার জন্য এইচটিএমএল এ যে ট্যাগটি ইউজ করা হয় সেটি হচ্ছে টাইটেল ট্যাগ। দেখুন আমরা টাইটেল কথাটা লিখলাম এবং এটাকে শুরু করলাম এবং ক্লোজ করলাম। এখন এই টাইটেলের মধ্যে দুইটা ট্যাগের মধ্যে আপনি যা কিছু লিখবেন
সেটাই আমাদের পেজে শো করবে। যেমন এখানে যদি লিখি যে, এখানে আমরা লিখলাম আই লাভ আইটি বাড়ি টিউটোরিয়াল, আমরা টাইটেলে এটা লিখলাম। এখন এটা লেখার পরে আপনি যদি এটা যে পেজে যে এসেছে, মানে আপনি যে লিখেছেন, এটার আউটপুটটা ব্রাউজারে যে শো করবে সেটা যদি আপনি দেখতে চান, আপনাকে কিন্তু অবশ্যই আগে এটা সেভ করে নিতে হবে। আপনি যদি সেভ না করেন আপনি কিন্তু আউটপুট দেখতে পাবেন না। সো এটা সেভ করার জন্য আমরা এখানে এই সেভ আইকনটা এখানে দেখুন, এইটাতে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে শর্টকাট Ctrl+S চাপতে পারি। তো এটা সেভ হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য আপনি যেটা করবেন, এখানে দেখুন index.html আমাদের ফাইলটার নামের প্রথমে এই যে আইকনটা সেটা কিন্তু লাল হয়ে আছে। তো আমরা যদি এই আইকনে ক্লিক করে এটা সেভ করি বা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এস চাপি, তাহলে দেখবেন এটা সেভ হওয়ার সাথে সাথে এই আইকনটা নীল হয়ে যাবে, তার মানে এটা সেভ হয়েছে। এখন সেভ হওয়ার পর আমরা কিন্তু এই ফাইলটা কিন্তু অলরেডি মজিলাতে আমরা ওপেন করে রেখেছিলাম, আপনারা দেখেছেন শুরুতেই ওপেন করেছি। সো এইটা যদি আমরা রিফ্রেশ করি বা রিলোড দেই পেজটা, যে পেজে আমরা কি চেঞ্জ হয়েছে আমাদের HTML লেখার ফলে, এটা জানতে হলে এটাকে রিলোড করতে হবে। রিলোড করতে হলে আমরা রাইট ক্লিক করে এখানে এই রিলোড আইকনে ক্লিক করতে পারি, অথবা এখানে দেখুন রিলোড করার জন্য আইকন আছে, এই আইকনেও চাইলে ক্লিক করতে পারি, অথবা আমরা কিবোর্ড শর্টকাট F5 চাপতে পারি। তো আমরা যদি F5 বাটন চেপে এটাকে শর্টকাটে রিলোড করি, দেখবো আমরা যে টাইটেলটি দিয়েছিলাম আই লাভ আইটি বাড়ি টিউটোরিয়াল, সেই টাইটেলটি এই টাইটেল বারে শো করতেছে। তার মানে আমরা কিন্তু কিছু একটা লিখতে পেরেছি। আমার ফার্স্ট HTML কোড আমরা এখানে লিখলাম। ওকে, সো আপনি এটা যদি সাকসেসফুল ভাবে করতে পারেন, তাহলে আমি মনে করব যে আপনার HTML এর বেসিক চলে এসেছে এবং আপনি HTML লিখতে জানেন। এখন এই মুহূর্ত থেকে আপনি অল্প হলেও একজন ওয়েব ডিজাইনার। সো আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। আমি সবার শেষে, যদিও টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে গেছে, সবার শেষে একটু হাইলাইট করতে চাই আমরা তখন যেটা শিখেছি, যে HTML লিখতে হলে আপনাকে অ্যাট ফার্স্ট ডক টাইপ ডিক্লেয়ার করতে হবে, আর তারও পূর্বে অবশ্যই একটা HTML ফাইল তৈরি করে নিতে হবে, যেটা আমরা কিছুক্ষণ আগে করেছি। সো HTML ফাইলের মধ্যে ফার্স্টে আপনাকে একটি ডক টাইপ ডিক্লেয়ার করে এটা ব্রাউজারকে বলে দিতে হবে যে আসলে এটা আমরা কোন ভার্সন ইউজ করতেছি। আমরা লেটেস্ট ভার্সন HTML5 ইউজ করতেছি, সো এই জন্য আমরা একটি ডক টাইপ HTML5 এর যেটা ডক টাইপ আছে সেটা এখানে লিখলাম। এরপরে HTML এর যাবতীয় অংশগুলো দুইটা HTML ট্যাগের মধ্যে লিখতে হয়, যেটা HTML এর মেইন ট্যাগ বা প্যারেন্ট ট্যাগ বলা হয়, সেটা হচ্ছে HTML নামক ট্যাগ। এবং ট্যাগ লেখার নিয়ম আমরা শিখেছি যে ট্যাগের নাম দিতে হয় অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে, এবং ট্যাগের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ মানে ওপেনিং পার্ট, আর একটা হচ্ছে এন্ডিং পার্ট বা ক্লোজিং পার্ট। এবং ক্লোজিং পার্টটা আমরা চিনব এইভাবে যে ক্লোজিং পার্টে ট্যাগের নামের ঠিক পূর্বে একটি ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে হয়। তো HTML ট্যাগের মধ্যে আমরা হেড ট্যাগ দেওয়া শিখেছি, যেটা আমাদের ওয়েবসাইটের হেডিং অংশ, দ্যাট মিনস টাইটেল অন্যান্য বিষয়ে মেনটেন করে। সো হেড ট্যাগ আমরা দিয়েছি, এবং আমরা শিখেছি যে HTML এবং হেডের মধ্যে, মানে একটা ট্যাগের মধ্যে আর একটা ট্যাগ ঢোকাতে হলে আমাদের একটা স্পেস বা একটা ট্যাব ইউজ করতে হয়। এবং আমরা শিখেছি আমাদের ওয়েবসাইটে আমরা আমাদের ওয়েব পেজটাতে আমরা কিভাবে টাইটেল দিব সেটা দেওয়া শিখেছি টাইটেল ট্যাগ ব্যবহার করে। এতটুকু আশা করি আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এবং এই ভিডিওটি যদি আপনি ক্লিয়ারলি বুঝে থাকেন, তাহলে নেক্সটের ভিডিওগুলো বুঝতে আপনার জন্য মোটেও কষ্ট হবে না এবং আপনি স্মুথলি শিখতে পারবেন। আর আরেকটি কথা আপনাদের জন্য, এই প্রতিটি কোড যে ভিডিওর যত নাম্বার, যেমন এইটা যদি 3 নাম্বার ভিডিও হয়, আমাদের এই ওয়েব ডিজাইন ডিভিডির সাথে সোর্স ফোল্ডার নামে একটি ফোল্ডার থাকবে, যেই ফোল্ডারে ঢুকলে আপনি এই 3 নাম্বার ফোল্ডারে এখানে 1 2 3 4 দেওয়া থাকবে ভিডিওর নামের সাথে মিলিয়ে। তো আপনি যত নাম্বার ভিডিও দেখবেন তত নাম্বার ফোল্ডারে যদি ঢোকেন, দেখবেন ওই ভিডিওর এই সোর্স কোডগুলা সেখানে সুন্দর করে দেয়া আছে, যাতে করে আপনারা ইফেক্টিভলি প্র্যাকটিস করতে পারেন। সো অনেক কথা বললাম, অনেক বোঝানোর চেষ্টা করেছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং আমার বোঝানো তখনই সফল হবে যদি আপনি সফলভাবে এই টাইটেলটি আপনার ওয়েবসাইটে দিতে পারেন। এবং এখানে কিন্তু আরেকটা কথা, আপনি কিন্তু এখানে যে আই লাভ আইটি বাড়ি টিউটোরিয়ালে লিখতে হবে এমন কোনো কথা নাই। আপনি এখানে যা লিখবেন সেটাই আউটপুটে শো করবে। শুধু মনে রাখবেন যাতে করে পেজটা সেভ করে নেবেন, কারণ ম্যাক্সিমাম লোক যারা প্রথম অবস্থায় ওয়েব ডিজাইন শেখে পেজ সেভ করতে মনে থাকে না, কিন্তু আউটপুটে দেখে যে আসে নাই, তখন মানে অনেক হতাশ হয়ে যায় যে আহা আমারটা তো হচ্ছে না। কিন্তু আসলে বারবার চেক করবেন যে আপনি আউটপুট দেখার আগে সেভ করেছেন কিনা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বে আমরা আরো কিছু জিনিস শিখবো, সেটার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা HTML এর টাইটেল দেওয়া শিখেছি এবং আমরা আমাদের পেজটির বা আমাদের ওয়েব পেজ যেটা আমরা তৈরি করেছি সেটার টাইটেল দিয়েছি। তো আজকে আমরা আরো কিছু কাজ করব, তো চলুন শুরু করা যাক। প্রতিবারই আমাদের এই ফাইলটাকে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করে নিতে হবে অবশ্যই, কারণ যেহেতু আমরা আউটপুট দেখতে পাবো না যদি ব্রাউজার দিয়ে ওপেন না করি, এবং তার পাশাপাশি আমরা এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে এডিট করব। সো এটা আমাদের গত ভিডিওর কোডগুলো এখানে চলে আসছে, এবং গত ভিডিওতে আমরা হেড দেওয়া শিখেছি এবং হেডের মধ্যে টাইটেল ইউজ করেছি। তো আজকের ভিডিওতে আমরা যেহেতু আমাদের টাইটেলের কাজ শেষ, বলতে পারি যে হেডের কাজ মোটামুটি শেষ, এবং আমরা যদি আউটপুটটা যদি এখানে দেখি যে আমাদের আউটপুটটা এখানে এরকম দেখা যাচ্ছে যে আই লাভ আইটি বাই টিউটোরিয়াল। সো এখানে আমরা আমাদের আউটপুটটা চেঞ্জ করে দিলাম যে HTML CSS, যে কোনো একটা টাইটেল দিলাম অ্যাকচুয়ালি। সো আমরা যদি রিফ্রেশ করি দেখবো এখানে HTML CSS চলে এসেছে। ওকে, তো আজকে আমরা আমাদের যাবতীয় কাজগুলো বডির মধ্যে করব, কারণ আমরা যা কিছু দেখি অ্যাকচুয়ালি আমাদের পেজের মধ্যে তার সবকিছুই মূলত থাকে বডি এলিমেন্টের ভেতর। সো আমরা আমাদের যাবতীয় কাজগুলো বডির মধ্যেই করব। দ্যাট মিন্স এইখানে মানে এই সেকশনে আমরা যা কিছু দেখি এগুলো সব বডির ভেতরকার পার্ট। সো আমরা আজকে বডিতে আমরা কোড লিখব। তো এখন কি কোড লিখব বলুন? আমরা প্রথমেই আমরা শিখি হেডিং দেয়া, কারণ আমি গত পর্বে কিন্তু আপনাদেরকে একটি HTML লিস্ট দেখিয়েছিলাম। ওই লিস্ট যদি আপনারা দেখে থাকেন, ট্যাগ লিস্ট, সেখানে দেখবেন যে হেডিং এর জন্য ট্যাগ আছে এবং প্যারাগ্রাফ, লিংক, ইমেজ এগুলোর জন্য ট্যাগ আমরা ওখানে লেখা আছে। তো হেডিং দেওয়ার জন্য হয়তো আপনারা দেখেছেন অলরেডি যে 6টা ট্যাগ ইউজ করা হয়, H1, H2, H3, H4, H5, H6, 6 রকমের হেডিং দেওয়ার জন্য। আমরা যখন কোনো পেপার পত্রিকা পড়ি তখন দেখি যে কিছু কিছু হেডিং থাকে খুব বড়, মেইন হেডিং, কিছু কিছু হেডিং থাকে ছোট, কিছু হেডিং থাকে আরো ছোট। সো এইরকম হেডিং এর ইম্পর্টেন্সের উপর ডিপেন্ড করে বিভিন্ন হেডিং দেওয়া যায়। যেমন আমরা যদি এখানে H1 লিখি, দেখুন যেহেতু এটা একটা ট্যাগ, সো আমাদেরকে অবশ্যই ট্যাগের রুলস মেনটেন করতে হবে। H1 এবং দুইটা ট্যাগ, ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ, এবং এর মধ্যে আমরা যা কিছু লিখবো সেটাই হেডিং হিসেবে এখানে প্রদর্শিত হবে। সো আমরা যদি এখানে লিখি যে দিস ইজ আওয়ার হেডিং, যে কোনো একটা কথা এখানে লিখলাম দিস ইজ আওয়ার হেডিং, এবং এটা আমরা সেভ করলাম। সেভ করে যদি আমরা আউটপুটটা রিফ্রেশ করি দেখতে পাবো যে দিস ইজ আওয়ার হেডিং কথাটা মোটা এবং বড় আকারে দেখাচ্ছে। ঠিক এমনি ভাবে আমাদের যে 6টা হেডিং আছে 1 2 3 4 5 6 সেগুলো আমরা লিখতে পারি। এখানে একটু জিনিস খেয়াল করুন, এখন হেডিং 1 এবং হেডিং 2 একই তো রকম হবে, তাই না? ওই হেডিং 2 এর ক্ষেত্রেও H1 এর মতোই তো H2 নামে একটি হেডিং ট্যাগ নিতে হবে। তো আমরা কিন্তু দেখুন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে D দেই, দেখবো এই লাইনটা হুবহু নিচে ডুপ্লিকেট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এর একটি সুবিধা, যে আমরা কোনো লাইনে মাউসের কার্সার রেখে যদি কন্ট্রোল ধরে D চাপি, সেই লাইনটা হুবহু নিচে ডুপ্লিকেট হয়ে যায়। আর যদি সেই লাইনটাকে এভাবে ব্লক করে কন্ট্রোল ধরে D চাপি, সেটা পাশাপাশি ডুপ্লিকেট হয়ে যায়। তো আমরা এটাকে কন্ট্রোল দিয়ে D দিয়ে ডুপ্লিকেট করে এটাকে H2 করে দেই। দেখুন আমরা 6টা হেডিং এ এটা লিখে সেভ করলাম, H1, H2, H3, H4, H5, H6। সো এটা যদি এখন আমরা রিফ্রেশ করি আমরা আউটপুটটা দেখতে পাবো যে 6টা হেডিং এখানে চলে এসেছে, একই লেখা, যেহেতু আমরা হেডিংগুলোর মধ্যে একই লেখা দিয়েছি, এবং আমরা দেখতে পাচ্ছি 6টা হেডিং এর আলাদা আলাদা সাইজ, এবং ক্রমান্বয়ে সাইজগুলো আস্তে আস্তে ছোট হয়ে গেছে। তোমার এর মানে হচ্ছে যে হেডিং H1 এর সাইজ সবচেয়ে বড়, H2 তারপর তার চেয়ে ছোট H3 এরকম। এখন হেডিং এর পাশাপাশি কিন্তু আমাদের ওয়েবসাইটে প্যারাগ্রাফও লেখার প্রয়োজন পড়ে, কারণ আমরা যখন পেপারে কোনো কিছু দেখি, কোনো কিছু পড়ি, তখন হেডিং এর নিচে কিন্তু প্যারাগ্রাফ দিয়ে সেটার বিস্তারিত বলা থাকে। সো আমরা প্যারাগ্রাফ দেওয়ার জন্য যে ট্যাগটা HTML এ আছে সেটা হচ্ছে P ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এবং এর মধ্যে আমরা আমাদের প্যারাগ্রাফ লিখব। যেমন আমরা যদি এখানে লিখি যে দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ, আই লাভ দিস সো মাচ, ওকে লিখে যদি আমরা সেভ করি এবং এটা যদি আউটপুটটা দেখি, দেখবো এই যে দেখুন হেডিং গুলার নিচে আমাদের এই প্যারাগ্রাফটি এখানে আমরা দেখতে পাচ্ছি। সো বুঝতে পারলেন কিভাবে HTML কাজ করে। দ্যাট মিন্স HTML এ আমরা যেটা লিখবো, আমরা যদি প্যারাগ্রাফ দিতে চাই আমাদের প্যারাগ্রাফের জন্য যে ট্যাগ দেয়া আছে সেটা ইউজ করতে হবে, যদি হেডিং দিতে চাই হেডিং এর জন্য ট্যাগ দেয়া আছে সেটা ইউজ করতে হবে।
তবে এই জায়গায় এখন একটা জিনিস আপনি খেয়াল করুন যে এই যে যে আমরা একটা প্যারাগ্রাফ লিখলাম, আমরা যদি এর নিচে আরো একটা প্যারাগ্রাফ লিখি, যে দেখুন আমরা নিচে আর একটা প্যারাগ্রাফ লিখলাম, একটা প্যারাগ্রাফের নিচে কি করলাম, আরেকটা প্যারাগ্রাফ লিখলাম, লিখে যদি আমরা রিফ্রেশ করি দেখব এই প্যারাগ্রাফটার নিচে এই প্যারাগ্রাফটা চলে এসেছে। এখন যদি আমরা এই প্যারাগ্রাফটার মাঝখানে, যেমন আই এবং লাভ, এই দুইটা কথার মাঝখানে একটা স্পেস আছে, যদি আমি স্পেসটাকে অনেক বাড়িয়ে দেই, কিবোর্ড থেকে বাড়িয়ে যদি সেভ করি, সেভ করে যদি পেজটা রিফ্রেশ করি, দেখবো নাথিং চেঞ্জড, কিছুই চেঞ্জ হয় নাই। এই ব্রাউজারটা আমি যতবারই রিলোড করব না কেন, এই অংশে কিন্তু ঠিক একটা স্পেসে কিন্তু আছে, একটার বেশি স্পেস কিন্তু নেই। আমি একটু পেজটা জুম করি আপনাদের সুবিধার্থে, আপনার দেখতে সুবিধা হবে। দেখুন এখানে কিন্তু ঠিক একটা স্পেস আছে, কিন্তু আমরা কিন্তু আমাদের এই ইন্ডেক্স ফাইলের মধ্যে কিন্তু অনেকগুলা স্পেস ইউজ করেছি। সো তার মানে বোঝা যাচ্ছে যে এইচটিএমএল এ এই স্পেসগুলা কাজ করে না, মানে আপনি যত স্পেস দেন না কেন সে একটা স্পেসই এখানে ধরে নেবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই, কোডিং করার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। শুধুমাত্র পাশাপাশি স্পেসে না, আমরা যদি এন্টার দিয়েও অনেক গ্যাপ করে দেই এবং সেভ করে যদি পেজটাকে রিলোড করি, তারপরও দেখবো যে ঠিক একটাই স্পেস আছে কথাগুলোর মধ্যে। সো আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই টিউটোরিয়ালটি, এবং আমরা আগামী পর্বে আরো কিছু বিষয় সম্পর্কে জানবো। তো সেই পর্বটার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আইটি বাইরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম এবং আমরা আমাদের HTML পেজটিতে আমরা হেডিং এবং প্যারাগ্রাফ সফলভাবে দিতে পেরেছিলাম, এবং আমরা জেনেছিলাম যে HTML এর মধ্যে স্পেস কাজ করে না, এবং আপনি যতই স্পেস দেন না কেন একটা স্পেসই ব্রাউজার ধরে নেবে। সো আজকে আমরা HTML এর অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো, কারণ আমরা এটাকে একটু মডিফাই করে নেই, আমরা এগুলা রাখতেছি না। এখানে আমরা জাস্ট একটি প্যারাগ্রাফ রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন একটি প্যারাগ্রাফ আছে অনলি। সো এখানে দেখুন এটি হচ্ছে একটি ট্যাগ, পি হচ্ছে একটি ট্যাগ। তো HTML এ ট্যাগের পাশাপাশি আমাদের আরো একটি বৈশিষ্ট্য দেয়া যায়, যেটা ট্যাগেরই একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউট কিভাবে দেয় আমরা দেখি। অ্যাট্রিবিউট দিতে হয় সবসময় ফার্স্টের যে ট্যাগটা থাকে বা বিগিনিং যে ট্যাগ, সেটাকে দিতে হয় অ্যাট্রিবিউট, এবং বিগিনিং ট্যাগের যে নাম, দ্যাট মিন্স এখানে পি এর পরে একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনার অ্যাট্রিবিউটের নাম লিখতে হবে। তো এখানে একটি আমরা কমন একটা অ্যাট্রিবিউট দেই, টাইটেল। দেখুন অ্যাট্রিবিউটের নাম, তারপর একটা ইকুয়াল টু সাইন, দেন ডাবল কোট দিতে হবে। এটা হচ্ছে অ্যাট্রিবিউটের স্ট্রাকচার বা সিনট্যাক্স। এভাবে আমরা অ্যাট্রিবিউট দিতে পারি। আমরা এখানে ডাবল কোটের পরিবর্তে সিঙ্গেল কোটও ইউজ করতে পারি আমাদের ইচ্ছা মতো, তবে এখানে ডাবল কোট ইউজ করাটাই বেটার। তো দেখুন এটা আমরা এখানে যেটা লিখেছি যে টাইটেল নামক অ্যাট্রিবিউট, এই টাইটেল অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন ওয়েবসাইটে কোনো ছবির উপর বা কোনো লেখার উপর যদি মাউসের কার্সার নিয়ে রাখি, তখন দেখা যায় নিচ থেকে একটা লেখা আসে যে এই বিষয়টা, এই ছবিটা বা এই লেখাটা এই বিষয়ের। সো এইটাই হচ্ছে মূলত টাইটেল অ্যাট্রিবিউটের কাজ। যেমন এইখানে যদি আমাদের সাপোজ একটা প্যারাগ্রাফ লিখতাম, আমরা ধরেন দি কাউ সম্পর্কে, সাপোজ আমরা দি কাউ সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখে, যেখানে অনেক লম্বা একটি প্যারাগ্রাফ আছে। ওকে, সো এই প্যারাগ্রাফটা কি সম্পর্কে, এটা যদি কোনো টাইটেল আমরা ভিজিটরকে দিতে চাই, আমরা একটা কাজ করি, আমরা কিছু টেক্সট নিয়ে আসি, আমরা ডামি টেক্সট নিয়ে আসি। আর ডামি টেক্সট আনার জন্য একটি ওয়েবসাইট আছে loramipsum.net, কারণ আপনি যখন কাউকে HTML শেখাবেন বা নিজে যখন প্র্যাকটিস করবেন, তখন প্র্যাকটিসের জন্য আপনার টেক্সটের প্রয়োজন হতে পারে, লেখার প্রয়োজন হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি কারো লেখা কপি না করে এরা এরকম একটি লেখা তৈরি করে দিয়েছে, যাতে করে আমরা এটা কপি করে আমরা প্র্যাকটিস করতে পারি যারা ওয়েব ডিজাইন শিখবেন। সাপোজ আমরা এখানে একটি প্যারাগ্রাফ লিখেছি, দেখুন সেই টেক্সটটি কপি করে এখানে পেস্ট করেছি। কপি করার জন্য Ctrl+C এবং পেস্ট করার জন্য Ctrl+V। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, কোডটা কিন্তু ডান দিকে চলে গেছে, আমরা দেখতে পাচ্ছি অনেক দূর ডানে। তো এইরকম যদি হয় কোডিং এর মানে ডানে চলে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য অসুবিধা হয় লিখতে। সো এইটা যেন ডানে না গিয়ে নিচে নিচে আসে, এই জন্য আমরা এখান থেকে
ভিউতে ক্লিক করব। ভিউ থেকে আমরা ওয়ার্ড র্যাপে ক্লিক করব। এখানে দেখুন ওয়ার্ড র্যাপ নামক একটি অপশন পেয়েছি। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন এই নিচের স্ক্রল বারটা চলে গেছে এবং এটা আর ডানে যায় নাই, ডানে না গিয়ে নিচে আছে। নিচে যাওয়াতে সুবিধা হয়েছে যে আমরা আমাদের টোটাল প্যারাগ্রাফটা একটা জায়গাতে পাচ্ছি, একই উইন্ডোতে, এবং আমাদের কাজ করতে সুবিধা হবে। সো এখন যদি আমরা এই প্যারাগ্রাফটা একটা টাইটেল দেই, যেমন দিস ইজ দ্য টাইটেল অফ মাই প্যারাগ্রাফ লিখে যদি সেভ করি, এবং এবার যদি আমরা আমাদের আউটপুটটা যদি রিফ্রেশ করি, দেখবো এই যে আমাদের প্যারাগ্রাফ যেটা আমরা লিখেছি সেটা এখানে চলে এসেছে। আমি এটাকে জুম আউট করে দিচ্ছি, এটার যেটা লিগ্যাল ফন্ট সাইজ সেই সাইজে নিয়ে গেলাম, এবং দেখুন এর উপর যদি মাউসের কার্সার নিয়ে রাখি, দেখুন আমাদের টাইটেলটা কিন্তু এখানে সুন্দরভাবে শো করতেছে যে দিস ইজ দ্য টাইটেল অফ মাই প্যারাগ্রাফ, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই হচ্ছে কিন্তু মূলত আমাদের টাইটেল নামক অ্যাট্রিবিউটের কাজ। এবং HTML এর প্রায় ম্যাক্সিমাম ট্যাগের মধ্যেই আমরা এরকম বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো। আর অ্যাট্রিবিউট কিন্তু এখানে এই যে আমরা ডাবল কোট ইউজ করে দিয়েছি, দেখুন অ্যাট্রিবিউটের দুই পাশে। এখানে ডাবল কোট না দিয়ে আমরা যদি চাই সিঙ্গেল কোট দিতে, আমরা এখানে সিঙ্গেল কোট দিলেও এটা কাজ করবে, নো প্রবলেম। সিঙ্গেল কোট দিয়ে যদি রিফ্রেশ করি এবং যদি দেখি, আমাদের টাইটেলটা কিন্তু দেখা যাচ্ছে। আবার অনেক সময় দেখুন যে এরকম হতে পারে যে আমাদের এই টাইটেলের মধ্যেই ডাবল কোট দেওয়ার প্রয়োজন পড়তে পারে। যেমন এখানে যদি আমরা কোনো ওয়ার্ড লিখি, যেমন সাপোজ আমরা একটা বাংলাদেশ নামক একটা ওয়ার্ড লিখলাম এবং আমরা চাচ্ছি টাইটেলের মধ্যেই এটা কোটেশনের মধ্যে থাকবে, সো আমরা তখন এই বাংলাদেশকে সিঙ্গেল কোট দিতে পারি। সিঙ্গেল কোট দিব বাংলাদেশকে ভেতরেরটাকে, এবং বাইরেরটাকে ডাবল কোট। এখন যদি রিফ্রেশ করি, আমরা দেখব এই সিঙ্গেল কোট চলে এসেছে। এবং আমরা যদি ভেতরেরটাকে ডাবল কোট দেই, ভেতরেরটাকে যদি ডাবল কোট দেই, তাহলে আমাকে বাইরেরটাকে অবশ্যই সিঙ্গেল কোট দিতে হবে। দুইটার যে কোনো একটা অল্টারনেটিভ আমরা করতে পারি। দেখুন এখন আমরা ভেতরে ডাবল কোট ইউজ করেছি, বাইরে সিঙ্গেল কোট। সো এটা আসলে ম্যাক্সিমাম টাইম প্রয়োজন হয় না, ভেতরে কোটেশন দেওয়া লাগে না, কিন্তু তারপরও যারা ভালোভাবে শিখতে চান খুঁটিনাটি সহ, তাদেরকে বোঝানোর জন্য আমরা দিয়ে দিলাম। তো অ্যাট্রিবিউট দেওয়ার রুল হচ্ছে আপনাকে বিগিনিং ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট লিখতে হবে, লিখে ইকুয়াল টু সাইন দিয়ে কোটেশন মার্ক দিতে হবে, এবং এর মধ্যে আপনি আপনার অ্যাট্রিবিউটের ভ্যালু, আপনি যে ভ্যালু লিখবেন সেটা এখানে দিতে হবে। তো আশা করি অ্যাট্রিবিউট কিভাবে দিতে হয় বুঝতে পেরেছেন, এবং আমরা নেক্সটে বিভিন্ন ট্যাগের সাথে বিভিন্ন রকমের অ্যাট্রিবিউট দিয়ে আমরা প্র্যাকটিস করব। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আইটি বাইরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে। গত পর্বে আমরা একটি ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটের ব্যবহার শিখেছি, এবং আজকের পর্বে আমরা আরো কিছু বিষয় সম্পর্কে জানবো। সো আমরা অ্যাট্রিবিউটটি এখান থেকে কেটে দিচ্ছি, গত পর্বে যেটা ছিল। আজকের পর্বে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটি টেক্সটকে কিভাবে আমরা বোল্ড করতে পারি বা কিভাবে মোটা করতে পারি। যেমন আমরা অনেক সময় নেটে দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন টেক্সট বোল্ড করা থাকে, সো এই কাজটা কিভাবে করতে হয়। তো বোল্ড করার জন্য আমরা একটু ভালোভাবে বুঝতে চাই, সো ওই জন্য আমরা প্যারাগ্রাফটাকে একটু ছোট করে নিলাম। দেখুন এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, এবং এটার আউটপুটটা যদি আমরা দেখি, ওকে, তো এখন এই প্যারাগ্রাফটাকে আমরা চাচ্ছি যে ফুল প্যারাগ্রাফটা বোল্ড হবে। তো বোল্ড করার জন্য জেনারেলি যে ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে বি। দেখুন আমরা বি লিখে দিচ্ছি। আপনি যতটুকু অংশ বোল্ড করবেন এই বি ট্যাগের মধ্যে ততটুকু অংশকে রাখতে হবে। দেখুন বিটাও একটা ডাবল ট্যাগ, এটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে। সো আমরা চাচ্ছি পুরো লেখাটাকে বোল্ড করতে, এই জন্য আমরা বি এর মধ্যেই এই ফুল অংশটাকে রেখে দিলাম। এখন যদি রিফ্রেশ করি, খেয়াল করবেন চেঞ্জটা কি হয়। রিফ্রেশ করতেছি, দেখুন রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু পুরো অংশটা কিন্তু মোটা হয়ে গেছে, দ্যাট মিনস এটা বোল্ড হয়ে গেছে। এখন বোল্ড করার জন্য বি এর পাশাপাশি আমাদের আরো একটি ট্যাগ ইউজ করতে হয়। আমরা যদি এটাকে কপি করে যদি ডুপ্লিকেট করি, এখানে বি এর পাশাপাশি আরো একটি ট্যাগ আছে বোল্ড করার জন্য, সেটি হচ্ছে মূলত স্ট্রং ট্যাগ। অ্যাকচুয়ালি একসময় বি ট্যাগটা ইউজ করা হতো, বাট HTML5 আসার পরে এখন আর বি ট্যাগটা ইউজ করা হয় না, এখন মূলত স্ট্রং ট্যাগটাই বেশি ইউজ করা হয়। সো আমরা যদি স্ট্রং লিখে যদি রিফ্রেশ করি, দেখবো একই লাইন নিচে এসেছে এবং সেটাও বোল্ড। একই জিনিস, মানে বি দিয়েও বোল্ড করা যায় এবং
স্ট্রং দিয়েও বোল্ড করা যায়। সো আপনারা স্ট্রংটাই ব্যবহার করবেন, স্ট্রংটাই রেকমেন্ডেড। এবং আমরা যদি এই লাইনটা আরো একবার লিখি এবং এখানে দেখুন স্ট্রং এর পরিবর্তে যদি আমরা ইএম দিই, দেখুন ইএম ইএম দিলে চেঞ্জটা কি হচ্ছে দেখুন, ইটালিক ফরম্যাটে আসতেছে। আমরা অনেক সময় দেখি যে ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় বাঁকা বাঁকা অক্ষরে লিখে থাকে। সো এই ইএম হচ্ছে ইটালিক। এখন এই ইএম দিয়ে আমরা যেভাবে ইটালিক করলাম, ঠিক আরো একটা পদ্ধতিতে ইটালিক করা যায়, সেটা হচ্ছে আই ব্যবহার করে। আই দিয়েও আমরা ইটালিক করতে পারি। আমরা যদি রিফ্রেশ করি দেখবো আরো একটা লাইন এসেছে এবং সেটাও কিন্তু ইটালিক ফরম্যাটেই কিন্তু এসেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা যদি একটু স্পেস দেই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। দেখুন আই দিয়েও ইটালিক করা যায় এবং ইএম দিয়েও ইটালিক করা যায়, আপনারা দুটোর যে কোনোটাই ইউজ করতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর ক্ষেত্রে ইএমটা বেশি কার্যকরী, কারণ ইএম দ্বারা বোঝা যায় এমফাসাইজ, মানে এমফাসাইজ দ্যাট মিনস এটাকে গুরুত্ব দেয়া। আপনি আপনার ওয়েবসাইটের যে অংশকে বেশি গুরুত্ব দিতে চান সেই অংশকে আপনি ইটালিক করতে পারেন ইএম ট্যাগ ব্যবহার করে, আই ট্যাগটা না ব্যবহার করে। ওকে, তো এখন আমরা দেখব যে আন্ডারলাইন কিভাবে করতে হয়। আন্ডারলাইন করার জন্য সিম্পল একটি ট্যাগ রয়েছে, ইউ নামক ট্যাগ। ইউ ব্যবহার করে আপনারা আন্ডারলাইন করতে পারেন। আমরা যদি ইউ দেই এবং যদি রিফ্রেশ করি দেখবো এখানে আন্ডারলাইন হয়ে গেছে, আমরা টেক্সটের দেখতে পাচ্ছি অটোমেটিক আন্ডারলাইন। বাট এটা HTML5 এ আসলে এই আন্ডারলাইনটা এইভাবে করাটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটা অবসোলেট করা হয়েছে। HTML5 এ ইনস্ট্রাকশন আছে যে এই ইউ ব্যবহার না করে CSS দ্বারা এটাকে আন্ডারলাইন করতে। সো আমরা এইটা একটা জানার জন্য দেখে নিলাম, বাট এটা আমরা শিখবো না। সো আমরা ভবিষ্যতে CSS দিয়ে আন্ডারলাইন করা শিখবো। ওকে, সো এখন একটা জিনিস খেয়াল করুন, আমরা তো ফুল লাইনটাকে এখানে এইভাবে বোল্ড করে দিলাম, কিন্তু আমরা যদি চাই যে আমরা ফুল লাইনটা বোল্ড করব না, আমরা বোল্ড করব একটা নির্দিষ্ট একটা অংশ বা নির্দিষ্ট একটা ওয়ার্ড। সো এইরকম যদি আমরা চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন ধরুন এই যে কনসেপ্ট এই ওয়ার্ডটা আমরা এখানে বোল্ড করতে চাই। সো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ওয়ার্ডটাকে শুধুমাত্র স্ট্রং ট্যাগের মধ্যে দিয়ে দিব। এখন যদি রিফ্রেশ করি দেখবো দেখুন এই লাইনটা ঠিকই চলে এসেছে, কিন্তু শুধুমাত্র এই ওয়ার্ডটা বোল্ড হয়ে আছে। এখন আমরা যদি চাই যে বোল্ড করা ওয়ার্ডের মধ্যে বা বোল্ড করা কিছু ওয়ার্ডের মধ্যে কোনো অংশকে ইটালিক করতে, কোনো অংশকে বাঁকা করতে, সেটা কিভাবে করব। ঠিক আমরা তদ্রূপ আরেকটি প্যারাগ্রাফ নিলাম এবং প্যারাগ্রাফের অনেকগুলো অংশকে আমরা স্ট্রং করে দেই বা বোল্ড করে দেই। দেখুন আমরা এখান থেকে অনেক অংশকে এখানে বোল্ড করে দিচ্ছি এবং এটা যদি রিফ্রেশ করে দেখে নেই যে এই প্যারাগ্রাফটার সবার শেষের প্যারাগ্রাফটার মোটামুটি অনেকখানি অংশ বোল্ড করা আছে। এইখান থেকে যদি আমরা কিছু অংশকে ইটালিক করতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে ইএম ট্যাগ দিয়ে দিব। দেখুন এতটুকু অংশকে আমরা ইটালিক করতে চেয়েছি। সো এখন যদি আমরা রিফ্রেশ করি দেখব দেখুন ঠিক অতটুকু বোল্ডের মধ্যেই অতটুকু অংশ ইটালিক হয়ে আছে। দ্যাট মিনস আমরা নেস্টিং করতে পারতেছি। HTML এর সুবিধা হচ্ছে নেস্টিং করা যায়। নেস্টিং করা মানে হচ্ছে একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ ঢুকানো। এখানে দেখুন আমরা কতগুলো ট্যাগ নেস্টিং করেছি। প্রথমে HTML ট্যাগ, এইটা একটা ট্যাগ, এর মধ্যে আমরা বডি ঢুকিয়েছি, একটা নেস্টিং হয়েছে। বডির মধ্যে আমরা প্যারাগ্রাফ ঢুকিয়েছি, আরেকটা নেস্টিং। এখন প্যারাগ্রাফ হচ্ছে এটার ক্ষেত্রে মেইন ট্যাগ। সো এখান থেকে যদি আমরা ধরি প্যারাগ্রাফের মধ্যে স্ট্রং ঢুকিয়েছি, একটা নেস্টিং হয়েছে। নেস্টিং মানে হচ্ছে জালের মতো, পাখির বাসার মতো, একটার মধ্যে আরেকটা ঢুকানো। এবং স্ট্রং এর মধ্যে আমরা আবার ইএম ঢুকিয়েছি, এটা নেস্টিং হয়েছে। সো নেস্টিং করার ক্ষেত্রে আপনাদের ট্যাগের কনসেপ্টগুলা মানে ধারাবাহিকতা যেটা আছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। যে দেখুন প্যারাগ্রাফ বাইরে আছে, সো প্যারাগ্রাফ বাইরেই থাকবে। স্ট্রং ভেতরে আছে, সো স্ট্রং ভেতরেই থাকবে। ইএম ভেতরে আছে, ইএম ভেতরেই থাকবে। আপনি কিন্তু আবার এই ইএম কে যদি প্যারাগ্রাফের স্ট্রং এর বাইরে এইভাবে দেন তাহলে কিন্তু হবে না। অনেক সময় আউটপুট দেখুন আউটপুট সেমও দেখাতে পারে, বাট আউটপুট যদি সেমও দেখায় কিন্তু তারপরও আপনাকে এই কোডের যে ধারাবাহিকতা বা বিগিনিং এবং এন্ডিং ট্যাগের যে সিরিয়ালটা আছে সেটা আপনাকে অবশ্যই মেনটেন করে চলতে হবে। এটা মেনটেন করে আপনি স্ট্যান্ডার্ড ওয়েতে কোডিং করতে পারবেন। সো আজকের পর্বে আমরা যেগুলো শিখলাম, বোল্ড করা, ইটালিক করা এবং আন্ডারলাইন দেওয়া, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। বাসায় প্র্যাকটিস করে নেবেন, খুবই ইজি, আর আশা করি বুঝতে পেরেছেন। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
আইটি বাইরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা টেক্সটের কিছু ফরম্যাটিং দেখেছি, বোল্ড করা শিখেছি, ইটালিক, তারপর আন্ডারলাইন করা, এই বিষয়গুলো আমরা দেখেছি গত পর্বে। তো আজকের পর্বে আমরা আরো কিছু বিষয় দেখব, যেমন একটি প্যারাগ্রাফ। দেখুন আমরা এখানে আগে থাকতেই রেডি করে রেখেছি প্যারাগ্রাফ, একটি লিখে আমরা ব্রাউজারে সেভ করে রেখেছি। তো আজকে আমরা একটি বিষয় শিখবো। আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে টেক্সট লিখে কাটা থাকে। যেমন অনেক সময় আমরা দেখি যে বিশেষ করে ই কমার্স সাইটগুলোতে কোনো পণ্য অর্ডার করার সময়, যেমন ধরুন প্রথমে লেখা থাকে 400 টাকা, তারপর এটা কেটে লেখা থাকে 350 টাকা, ব্র্যাকেটে লেখা থাকে যে 50 টাকা ছাড়। তো এই কাজটা অ্যাকচুয়ালি কিভাবে করা হয়? তো আপনি যে অংশটা কাটতে চান সেই অংশটা কাটার জন্য HTML একটি ট্যাগ আছে, সেটা হচ্ছে ডিলেট ট্যাগ বা DEL, ডিলেট। এটার মানে হচ্ছে সেই অংশটা কেটে যাবে। আপনি ডিলেট অথবা এস দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন। যেমন ধরুন আমরা এখানে লিখতে চাচ্ছি যে, এখানে আমরা ডিলেট লিখে দিচ্ছি এবং আমরা এখানে লিখে দিচ্ছি 400 টাকা। ওকে, ফাইন। এখন যদি আমরা এটার যদি আউটপুট ব্রাউজারে দেখি, দেখুন 400 টাকা নামে একটি টেক্সট এখানে চলে এসেছে, বাট টেক্সটটি কিন্তু কাটা অবস্থায় আছে। এবং আমরা যদি এর পাশে কোনো টেক্সট লিখি যে 300 টাকা, তাহলে দেখবো যে 300 টাকা কথাটা কিন্তু ঠিকই 300 টাকা অবস্থায় আছে, বাট 400 টাকা কথাটা কাটা অবস্থায় আছে। সো এইভাবে যদি কোনো টেক্সট কাটার প্রয়োজন পড়ে, আপনারা ডিলেট ইউজ করতে পারেন, অথবা এখানে আপনারা চাইলে এসও ইউজ করতে পারেন। আমরা যদি এস দিয়ে ট্রাই করি, দেখবো এটা কাটা অবস্থায় আছে। আবার যদি কোনো প্যারাগ্রাফের কোনো নির্দিষ্ট অংশ কাটতে চান, যেমন আমরা চাচ্ছি এখান থেকে একটা নির্দিষ্ট অংশ, এতটুকু অংশ কাটা থাকবে, আমরা চাইলে এটাকে খুব ইজিলি এভাবে কেটে দিতে পারি ডিলেটটাকে ইউজ করে। আমরা দেখবো যে দেখুন এখান থেকে এতটুকু অংশ কিন্তু কাটা হয়ে গেছে আমাদের প্যারাগ্রাফে। এবং এর পাশাপাশি আমরা যদি মার্কিং করতে চাই, অনেক সময় দেখা গেছে যে কোনো অংশ হাইলাইট করার প্রয়োজন পড়ে, যেমন আমরা কোনো খাতায় বা কোনো নোটে কিন্তু আমরা অনেক সময় আমরা মার্কার পেন দিয়ে কিন্তু মার্ক করে রাখি হলুদ রঙের। সো এই মার্কিং আমরা কিভাবে করতে পারি? যেমন আমরা যদি চাই এই অংশটাকে এখান থেকে এতটুকু মার্কিং করব, সো এটার জন্য আমাদের HTML একটি ট্যাগ রয়েছে, মার্ক নামক ট্যাগ, এবং এটাও ডাবল ট্যাগ। আমরা যতটুকু অংশ মার্কিং করতে চাই ততটুকু অংশকে এইভাবে মার্ক ট্যাগ দিয়ে আমরা এটাকে ডিফাইন করে দিব। তাহলে যদি রিফ্রেশ করি, দেখবো এই যে আমরা যতটুকু পোর্শন এখানে মার্কিং করতে চেয়েছি ততটুকু পোর্শন এইভাবে অটোমেটিক্যালি খুব ইজিলি মার্কিং হয়ে যাবে। তো এইভাবে আমরা চাইলে কোনো অংশকে কাটতে পারি, আবার চাইলে কোনো অংশকে এভাবে মার্ক করে দিতে পারি। আবার যদি আমরা চাই যে মার্ক করা অংশটুকু বোল্ড হবে, তাহলে কি করবেন? তাহলে খুবই ইজি, জাস্ট এই মার্ক করা যে অংশটুকু আছে সেটাকে আমরা স্ট্রং ট্যাগের মধ্যে দিয়ে দিব, তাহলে আমাদের মার্ক করা অংশটুকু বোল্ড হয়ে যাবে। দেখুন আমরা স্ট্রং ট্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি, রিফ্রেশ করি, দেখবো যে মার্ক করা যে অংশটুকু ছিল, দেখুন সেই অংশটুকু কিন্তু অন্যান্য লেখা থেকে কিন্তু বোল্ড হয়ে আছে। সো এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বিষয়, যে কিভাবে এই ছোট ছোট কাজগুলো আপনারা করবেন। আর এগুলা মূলত খুবই ইজি। আপনারা যদি HTML এর ট্যাগের লিস্টগুলো ভালো করে খেয়াল করেন, তাহলে আপনারা এই বিষয়গুলো ঠিকঠাক মতো করে ফেলতে পারবেন। তো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আইটি বইয়ের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি যে কিভাবে মার্কিং করতে হয় এবং আনুষঙ্গিক ডিলেট কিভাবে করতে হয় সেই বিষয়টি দেখেছি। তো আজকের পর্বে আমরা একটি ইম্পর্টেন্ট জিনিস দেখব, যে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট কিভাবে ইউজ করতে হয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা অনেক সময় লিখে থাকি, যেমন পরীক্ষার খাতায় যারা সায়েন্স নিয়ে পড়েছেন বা যে বিষয় পড়েন না কেন, অনেক সময় লিখতে হয় লগ 10। লগ লেখাটা উপরে থাকে, নিচে ছোট করে লেখা থাকে 10। আবার অনেক সময় 2 স্কোয়ার 3 স্কোয়ার আমরা দেখি যে 2 এর উপরে 3 এভাবে লেখা থাকে, বা 3 এর উপরে 2 এভাবে দেয়া থাকে। তো এই বিষয়গুলো কিভাবে দেয়া হয়, তো এই বিষয়টা বোঝার জন্য আমরা এখানে যদি লিখি, আমরা এখানে সাপোজ বাংলাদেশ লিখলাম, এবং এখন আমরা চাচ্ছি বাংলাদেশের উপরে 2 লেখা থাকুক ছোট করে, বা বাংলাদেশ স্কোয়ার যেটা,
সো এটা করার জন্য আমাদেরকে এখানে দেখুন এসইউপি সুপারস্ক্রিপ্ট ইউজ করতেছি। সুপারস্ক্রিপ্টের মধ্যে আমরা যে কথাটা লিখবো সেটা উপরে চলে যাবে। যদি আমরা সুপারস্ক্রিপ্টে 2 লিখি এখানে এবং যদি ব্রাউজারটা যদি রিফ্রেশ করি, দেখুন আমাদের বাংলাদেশ লেখাটার উপরে 2 চলে এসেছে। দ্যাট মিন্স বাংলাদেশ স্কোয়ার হয়ে গেছে। সো আমরা যদি এখানে 2 না লিখে যদি আমরা ঢাকা লিখে দেই তাহলে কি হবে? রিফ্রেশ করি, দেখবো বাংলাদেশের উপরে ছোট্ট করে ঢাকা চলে এসেছে। এবং এই ঢাকাটা যদি আমরা নিচে লিখতে চাই তাহলে কি করব? সুপারস্ক্রিপ্টের পরিবর্তে আমরা এখানে জাস্ট এসইউপি এর পরিবর্তে এসইউবি লিখে দিব, সাবস্ক্রিপ্ট। তাহলে এই ঢাকাটা উপরে না এসে এটা নিচে চলে আসবে। এবং এখানে একটা জিনিস খেয়াল করুন যে আমরা কিন্তু এই লেখাগুলো লিখতেছি, এগুলো কিন্তু পাশাপাশি চলে এসেছে। এবং এটা যদি আমরা নিচে নামাতে চাই, দ্যাট মিন্স যদি একটি লাইন ব্রেক দিতে চাই, একটা লাইন থেকে আরেকটা লাইন যদি নিচে নামাতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে এখানে একটি বিআর ট্যাগ ইউজ করতে হবে। বিআর এর মিনিং হচ্ছে লাইন ব্রেক ট্যাগ। দেখুন লাইন ব্রেক হয়ে গেছে, মানে একটার নিচে একটা নেমে গেছে। তো আমরা একটু এখানে অনেকের মনে কনফিউশন আসতে পারে যে আগের পর্বগুলোতে আমরা যখন প্যারাগ্রাফ লিখতাম, যেমন ধরুন আমরা যখন কোনো প্যারাগ্রাফ লিখি, সাপোজ মাই লাইন, দেখুন 2টা প্যারাগ্রাফ যদি লিখি তাহলে কি হয়? প্যারাগ্রাফগুলো কিন্তু নিচে নিচে আসে, এটা কিন্তু পাশাপাশি আসে না। কিন্তু এই ক্ষেত্রে নর্মাল যদি কোনো লাইন লিখি তাহলে এটা কিন্তু পাশাপাশি চলে আসে, নিচে নিচে আসে না। সো এটা কেন হয়? এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টের জন্য। এটা নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত কথা বলবো। তো এখন আমরা এতটুকু জানি যে একটা লাইন থেকে আরেকটা লাইন যদি আমরা ব্রেক দিতে চাই তাহলে আমাদেরকে বিআর নামক একটি ট্যাগ আছে, যেটা লাইন ব্রেক ট্যাগ আমরা বলি, সেই ট্যাগটা ইউজ করতে হয়। এটা একটা সিঙ্গেল ট্যাগ এবং এইটাই কিন্তু আমরা ফার্স্ট এখানে সিঙ্গেল ট্যাগ ইউজ করলাম। সো বিআর ট্যাগের শেষে এরকম স্ল্যাশ সাইন দেওয়াও যায়, স্ল্যাশ সাইন নাও দেওয়া যায়, দুইটাই সঠিক। আমরা স্ল্যাশ দিয়েই ব্যবহার করব। সো দেখুন আমরা একটা লাইন থেকে একটা লাইন সেপারেট করে দিয়েছি এইভাবে। তো আমরা যদি এখানে আরো যদি লিখি যে সাপোজ এখানে আমরা যেভাবে লিখি যে লগ 10, লগের নিচে 10 দেওয়া থাকে, তো এই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি লগের সাবস্ক্রিপ্ট 10। এবং এটা যদি আমরা আউটপুটটা দেখি, দেখবো যে লগের নিচে ছোট্ট করে 10 দেওয়া আছে। যদি আমরা লগের উপরে 2 চাই বা লগের উপরে 3 চাই তাহলে আমরা এখানে সুপারস্ক্রিপ্ট দিয়ে এখানে জাস্ট 3 লিখে দিতে পারি। এবং যদি রিফ্রেশ করি দেখবো দেখুন লগের উপরে 3 চলে এসেছে। সো এই হচ্ছে মূলত আমাদের সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের ব্যবহার, এবং খুবই ইজি, এবং আপনারা যে কেউ চাইলে খুব ইজিলি এটাকে ব্যবহার করতে পারেন। যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের পর্ব এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট সম্পর্কে জেনেছি এবং আজকের পর্বে আমরা শিখব অ্যাব্রিভিয়েশন কিভাবে ইউজ করতে হয়। অ্যাব্রিভিয়েশন হচ্ছে ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ। যেমন আমরা অনেক সময় বিভিন্ন অ্যাব্রিভিয়েশন দেখে থাকি যে ডট ডট দিয়ে লেখা থাকে, যেমন বিএ, এমএ, তারপরে ডাব্লিউএইচও, বিবিসি ইত্যাদি বিভিন্ন বড় বড় একটা ওয়ার্ডগুলোকে শর্টকাটে আমরা অ্যাব্রিভিয়েশন লিখে থাকি। তো এই অ্যাব্রিভিয়েশনের ব্যবহার আপনারা এইচটিএমএল এ কিভাবে করবেন? ধরেন আমরা জানি যে একটা কমন অ্যাব্রিভিয়েশন হচ্ছে হু, WHO, যেটার ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সো এই অ্যাব্রিভিয়েশনটা আমরা এমনভাবে চাচ্ছি যে হু লেখা থাকবে এবং হু এর উপরে যদি কেউ মাউসের কার্সার রাখে তাহলে এটার ফুল অ্যাব্রিভিয়েশনটা শো করবে। তো এটার জন্য এইচটিএমএল আলাদা একটি ট্যাগ ডিফাইন করা আছে, সেটা হচ্ছে ABBR। এবং এখানে দেখুন নোটপ্যাড প্লাস প্লাস এর লেটেস্ট ভার্সন যদি আপনারা ইউজ করেন, আপনি যখন কোনো কোড লিখতে যাবেন তখন আপনাকে এইভাবে কোডের সাজেশন দেখাবে। যেমন আপনি যদি এখানে AB লেখেন দেখবেন অ্যাব্রিভিয়েশন ABBR চলে এসেছে, এবং আপনি যদি এন্টার প্রেস করেন দেখবেন এটি লেখা হয়ে গেছে। তো এটি একটি ডাবল ট্যাগ। দেখুন আমরা ABBR ট্যাগটা এখানে লিখেছি এবং এখানে যদি আমরা লিখি WHO, দ্যাট মিনস শর্ট ফর্মটা লিখে যদি আমরা আমাদের ব্রাউজার এটাকে যদি রিফ্রেশ করি দেখবো শর্ট ফর্মটা চলে এসেছে। সো এখন এটার যে ফুল ফর্মটা, এটার যে ফুল মিনিং সেটা আমাদেরকে দিতে হবে। সেটা দেওয়ার জন্য আমরা এখানে জাস্ট টাইটেল নামে একটি অ্যাট্রিবিউট ইউজ করব। আপনারা
এই অ্যাট্রিবিউটের সাথে পূর্বেই পরিচিত আছেন এবং এখানে আমরা আমাদের এটার মূল যে এটার যে টোটাল যে অ্যাপ্লিকেশনটা সেটা এখানে লিখে দিব। এবার আমরা রিফ্রেশ করি এবং এবার যদি একটা মাউসের কার্সার রাখি এটার উপরে, দেখবো আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চলে এসেছে। তো এখন আপনারা অনেকেই আমাদেরকে বলতে পারেন যে এটা তো আমরা এবিবিআর ট্যাগ ইউজ না করে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে টাইটেল দিতে পারতাম, তাই না? কারণ আপনারা তো অলরেডি এর আগের টিউটোরিয়ালে দেখেছেন যে প্যারাগ্রাফের মধ্যে যদি আমরা টাইটেল দিই তাহলে একই সিস্টেমের শো হয়। কিন্তু আসলে এটা ডিপেন্ড করবে আপনার এসইও তে হেল্প করবে, কারণ এই এবিবিআর ট্যাগটা যখন গুগল দেখবে, যারা এসইও জানেন বা এসইও সম্পর্কে আইডিয়া আছে, তো গুগল যখন দেখবে এটা এবিবিআর ট্যাগ, তখন গুগল এটাকে ধরে নেবে অ্যাব্রিভিয়েশন হিসেবে। সো এই ক্ষেত্রে সঠিকভাবে কোড করতে হবে যাতে করে আমরা এসইও তে আমাদের ওয়েবসাইট ভালো পজিশনে থাকে। আর আমি আগেও বলেছি আমাদের ওয়েবসাইটে আপনারা দেখবেন যে এসইও হচ্ছে এমন একটা ব্যাপার যে আপনি যে বিষয় শেখেন না কেন তার সাথে কোনো না কোনো ভাবে এটা জড়িত। সো আমরা রেকমেন্ড করব যে ওয়েব ডিজাইন অবশ্যই শেখেন, কিন্তু জানার জন্য হলেও আমাদের এসইও টিউটোরিয়ালটা নিয়ে আপনারা এসইও প্র্যাকটিস করতে পারেন। কারণ আপনি যে বিষয়ই করেন না কেন এসইওর বেসিক নলেজ থাকাটা সবার জন্য জরুরি। তো যাই হোক, এই ছিল অ্যাব্রিভিয়েশন ট্যাগের ব্যবহার। এখানে দেখানোর মতো আর তেমন কিছুই নেই। আমরা এবিবিআর ট্যাগ ইউজ করে অ্যাব্রিভিয়েশনটা ইউজ করে দেব। সো ভালো থাকবেন সবাই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।